ভাইভাতে আপনি এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনি যখন প্রিপারেশন নেবেন যে কোনো জবের পরীক্ষায়, আপনাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে জানতে হবে। সরকারি নোট বলা হয় হচ্ছে 1 টাকাকে, 2 টাকাকে, 5 টাকাকে, যেখানে অর্থ সচিবের সাইন থাকে। আমাদের চলতি অর্থ বছরে মাথাপিছু আয় হলো 2820 মার্কিন ডলার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি বিদ্যাপয়ের ক্লাসরুম থেকে। আমি শরীফুল ইসলাম অভ্র। আজকে আমরা আলোচনা করব হলো সাধারণ জ্ঞান নিয়ে, এবং সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি অনেক বড় একটা বিষয়, অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন পরীক্ষায়, সরকারি চাকরির পরীক্ষাগুলো, এবং অর্থনীতি ব্যাংক জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট আমরা যে প্রিয় শিক্ষার্থীরা যেটা চেষ্টা করব সেটা হলো আজকের ক্লাসে আমরা কিছু বেসিক বিষয় নিয়ে আপনাকে ধারণা দিব যে আসলে অর্থনীতির প্রশ্নগুলো কেমন হয়, কি বিষয়গুলো আপনি দেখবেন এবং কিভাবে আপনি প্রস্তুতি নেবেন বাসায় বসে, প্লাস বিদ্যাবাড়ি আপনাকে কেমন পড়াবে তার ক্লাসরুমে, সেই বিষয়গুলো আজকের ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতির ক্ষেত্রে আপনি যদি প্রস্তুতি নেন, কয়েকটা বিষয় মাথায় রাখবেন। আপনি বাজেট নিয়ে পড়ার চেষ্টা করবেন, কারণ বাজেট নিয়ে প্রশ্ন আসে। যেমন এবছর আমরা যদি দেখি, আমাদের 54তম বাজেট, যেটা অন্তর্বর্তী সরকারের সময়ের প্রথম বাজেট, এই বাজেটটা নিয়ে আপনি জানতে পারেন বাজেটের আগার, বাজেটের কোন কোন বিষয়গুলো বাজেটে উল্লেখ আছে, বাজেটের কি কি বিষয়গুলোকে ধরা হয়েছে, এই বিষয়গুলো বাজেটটাকে আপনি ভালো করে পড়বেন। আপনি দেশের মুদ্রাস্ফীতি বিষয়গুলো, মুদ্রা রিলেটেড বিষয়গুলো আপনি ভালো করে জানার চেষ্টা করবেন, কারণ এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আপনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে জানতে গেলে বাংলাদেশ ব্যাংকের বিষয়গুলোকে একটু ভালো করে জানার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এই জায়গাগুলোতে আপনি দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আপনি বাংলাদেশের অর্থনীতি নিয়ে যদি জানতে চান, তাহলে কিছু বিষয় আপনাদেরকে একটু বলি। আমরা যদি আমাদের দেশের অর্থনীতি নিয়ে বলি, তাহলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন বাংলাদেশের অর্থনীতি হলো মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। মিশ্র অর্থনীতি, মিশ্র অর্থনীতি বলতে আমরা কি বুঝি? মিশ্র অর্থনীতি বলতে আমরা বুঝি যেখানে সমাজতন্ত্র এবং পুঁজিবাদ পাশাপাশি অবস্থান করে, তাকে মিশ্র অর্থনীতির দেশ বলা হয়। সো বাংলাদেশ একটা মিশ্র অর্থনীতির দেশ। প্রিয় শিক্ষার্থীরা, একটি বিষয় আপনাদের সবাইকে বলে রাখি, বাংলাদেশের অর্থনীতি নিয়ে যদি জানতে চান, তাহলে আপনি আমাদের করের বিষয়গুলো নিয়ে জানতে পারেন, কারণ আমরা জানি আমাদের দেশের 2 ধরনের কর রয়েছে। একটাকে বলা হয় প্রত্যক্ষ কর, একটাকে বলা হয় পরোক্ষ কর। এই প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর নিয়ে আপনাকে আসলে ভালোভাবে জানতে হবে, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। মাঝে মাঝে আমরা দেখি যে একটি প্রত্যক্ষ করের উদাহরণ দাও, তখন আমরা দেখি যে এখানে প্রশ্ন আসে প্রত্যক্ষ করের উদাহরণ হলো আয়কর। তার মানে আমাদের আয়কর হচ্ছে একটি প্রত্যক্ষ করের উদাহরণ। সো আপনারা এই প্রত্যক্ষ করের উদাহরণগুলো জানতে পারেন। আরেকটা প্রত্যক্ষ করের উদাহরণ বলতে পারি, যেমন ভূমি কর। এটা হলো একটা প্রত্যক্ষ কর, যেটার জন্য আপনি নিজে যেই করের জন্য কি থাকেন, রেসপন্সিবল থাকেন, ঠিক আছে? আপনি পরোক্ষ কর বলতে পারেন ভ্যাট। ভ্যাটের হচ্ছে একটা পরোক্ষ কর। ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যাটের পূর্ণরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই জিনিসটা নিয়ে আপনি জানতে পারেন। বাংলাদেশে অর্থনীতিতে ভ্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের দেশের অর্থনীতির জন্য ভ্যাট এতই গুরুত্বপূর্ণ যে ভ্যাট নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। আপনি ভ্যাটের পূর্ণরূপ, ভ্যাট কবে চালু হয়? 1991 সালের জুলাই 1 তারিখে, 1 জুলাই, আপনার 1 জুলাই 1991 সালে বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয়, মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুক্তবাজার অর্থনীতি নিয়ে জানবো। মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় বাংলাদেশ কবে যোগদান করে, এই বিষয়গুলো আপনি জানতে চেষ্টা করবেন। অর্থনৈতিক সূচকগুলো আপনি আমাদের জানার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে শিল্প কলকারখানার ভূমিকাগুলো আপনি জানার চেষ্টা করবেন। আমাদের চিনি শিল্পের অবস্থান, আমাদের কাগজ শিল্পের অবস্থান, আমাদের সার শিল্পের অবস্থান কি, আমাদের যেমন কোন শিল্প কোথায় অবস্থিত। যেমন আপনি যদি গাজীপুরে দেখেন, বাংলাদেশ মেশিন টুলস কারখানা গাজীপুরে, অস্ত্র তৈরির কারখানা কোথায়, গাজীপুরে, এগুলো জানতে পারেন। বাংলাদেশের কৃষি সম্পদ নিয়ে আপনি জানতে পারেন। এই জিনিসগুলো অর্থনীতির সাথে রিলেটেড। যেমন আপনাকে যদি বলে ধান গবেষণা কেন্দ্র কোথায়, কৃষি গবেষণা কেন্দ্র কোথায়, গাজীপুরে, এটা আপনি জানতে পারেন। এই জিনিসগুলো আপনি ভালোভাবে জানার চেষ্টা করবেন অর্থনীতিতে। তার মানে আপনি যদি দেশের অর্থনীতি নিয়ে জানেন, তাহলে আপনাকে আমাদের কর নিয়ে জানতে হবে, আমাদের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে জানবেন, আপনি আমাদের যে পোশাক শিল্প, সার শিল্প, কৃষি শিল্প, আমাদের উৎপাদনশীল শিল্পগুলো সম্পর্কে আপনি জানার চেষ্টা করতে পারেন, কারণ এই জায়গাগুলো থেকে আপনি দেখবেন প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এবং
এই অর্থনীতির বিষয়গুলো কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি দেখেন যে অর্থনীতি নীতি রিলেটেড যদি আপনার ধারণা থাকে, সেটা আপনার প্রিলিতে যেমন ভূমিকা রাখবে, রিটেনে যেমন ভূমিকা রাখবে, ভাইভাতেও কিন্তু আপনার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখবে। ভাইভাতে আপনি এই জায়গাগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন জানতে পারবেন। এই জিনিসগুলো আপনাকে প্রচুর কি দিবে, উপকারে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিছু প্রশ্ন অর্থনীতি রিলেটেড একটু দেখে আসি যে আসলে প্রশ্নগুলো কেমন। যেমন বাংলাদেশের অর্থনীতি নিয়ে যদি বলি, যেমন একটা প্রশ্ন দেখেন আপনি, আমি কিছু প্রশ্ন এখানে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যেই প্রশ্নগুলো নিয়ে অর্থনীতি সম্পর্কে আপনি একটি ধারণা পেতে পারেন। যেমন দেশের উন্নয়ন অবস্থা পরিমাপের সর্বোৎকৃষ্ট পন্থা কোনটা? দেশের উন্নয়ন অবস্থা পরিমাপের সর্বোৎকৃষ্ট পন্থা কোনটা? আপনার দেশের উন্নয়ন অবস্থা হচ্ছে, সেটার জন্য আপনার সবচেয়ে ভালো পন্থা কোনটা হতে পারে? আপনি বলতে পারেন সাক্ষরতার হার, আপনি বলতে পারেন শক্তির ব্যবহার, আপনি বলতেন পুষ্টিগত অবস্থা, আপনি বলতে পারেন মাথাপিছু আয়। প্রিয় শিক্ষার্থীরা, মাথাপিছু আয় নিয়ে আপনি জানতে হবে। সো মাথাপিছু আয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আপনার মাথাপিছু আয়ের উপরেই নির্ভর করে দেশের উন্নয়নের বর্তমান অবস্থা। মাথাপিছু আয় আপনাকে আসলে জানতে হবে। যেমন আমাদের চলতি অর্থ বছরে মাথাপিছু আয় হলো 2820 মার্কিন ডলার। সো প্রিয় শিক্ষার্থীরা, এই মাথাপিছু আয়টা আপনাকে জানতে হবে। সো আপনাকে যদি বলে যে বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় কত, আপনি যেমন বললেন, ধরেন বাংলাদেশের বর্তমানে 2025 সালের কথা বলছি, বর্তমানে মাথাপিছু আয় বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় 2820 মার্কিন ডলার। 2820 মার্কিন ডলার, এটা হলো আমাদের বর্তমানে মাথাপিছু আয়। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মাথাপিছু আয় হচ্ছে 2820 মার্কিন ডলার। সো মাথাপিছু আয়ের মাধ্যমে একটা দেশের উন্নয়ন অবস্থা কি করা যায়, পরিমাপ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এর পরের প্রশ্নটা আমরা একটু দেখি। সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? এখানে আছে হলো শ্রম বাজার, চাকরি বাজার, স্টক মার্কেট, কৃষি বাজার। প্রিয় শিক্ষার্থীরা, সেকেন্ডারি মার্কেট সংশ্লিষ্ট হলো স্টক মার্কেটের সাথে। আমরা জানি আমাদের স্টক এক্সচেঞ্জ, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্টক এক্সচেঞ্জ নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন আসে। আপনাকে যদি প্রশ্ন করে যে আমাদের কয়টা স্টক এক্সচেঞ্জ আছে, আপনি বলবেন আমাদের দুটো স্টক এক্সচেঞ্জ আছে, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জ, একটা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। চলুন আমরা দেখে নেই ঢাকা স্টক এক্সচেঞ্জ কবে প্রতিষ্ঠা লাভ করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে 1954 সালে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা লাভ করে 1995 সালে। এবং আমাদের একটা প্রস্তাবিত স্টক এক্সচেঞ্জ আছে, যেটা হলো খুলনা স্টক এক্সচেঞ্জ। সো আপনি সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি মার্কেট, এই বিষয়গুলো স্টক মার্কেটের সাথে জড়িত। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে স্টক মার্কেট নিয়ে আপনাকে জানতে হবে। ঠিক আছে, স্টক মার্কেট নিয়ে কিন্তু আপনার প্রশ্ন পরীক্ষা আসে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা এবং কাগজের নোটগুলো নিয়ে কিন্তু আপনাকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখানে একটা প্রশ্ন এসেছে যে বাংলাদেশের প্রথম কবে কাগজের নোট চালু করা হয়? আমরা দেখি এখানে 1972 সালের 4 জানুয়ারি দেওয়া আছে, 1972 সালের 4 ফেব্রুয়ারি দেওয়া আছে, 1972 সালের 4 মার্চ এবং 1972 সালের 4 এপ্রিল দেওয়া আছে। সো এটার উত্তর হবে 1972 সালের 4 মার্চ আমরা প্রথম 1 ও 100 টাকার নোট চালু করি। প্রিয় শিক্ষার্থীরা, আপনার বাংলাদেশের কয়টি নোট আছে? আমাদের দেশের 10টি নোট আছে। চলুন আমরা দেখে নেই আমাদের 10টি নোট কি। যেমন আমাদের সরকারি নোট বলা হয় হচ্ছে 1 টাকাকে, 2 টাকাকে, 5 টাকাকে, যেখানে অর্থ সচিবের সাইন থাকে। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ হলো 4 বছর। উনি যেখানে যে ওনার স্বাক্ষর থাকে যে নোটগুলোতে, সেটা হলো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা,
এবং 1000 টাকা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 60টি নোট রয়েছে। 1 2 3 4 5 6 আর আরেকটা আমি বাদ গিয়েছে 500 হবে, তাহলে 60টা নোট রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 60টি নোট রয়েছে। সো আমাদেরকে যদি বলে সরকারি নোট কয়টি, আমরা বলবো 3টি, এবং আমাদেরকে যদি বলে ব্যাংক নোট কয়টি, আমাদের 60টি। তাহলে টোটাল আমাদের কয়টা নোট হচ্ছে? আমাদের টোটাল 10টি নোট হচ্ছে। একনেকের চেয়ারম্যান কে? একনেকের চেয়ারম্যান বা সভাপতিকে, একনেকের পূর্ণরূপ কি? এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেক, একনেকের চেয়ারম্যান বা সভাপতি হচ্ছে অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী না স্পিকার? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যদি না থাকে অর্থমন্ত্রী এটার দায়িত্ব পালন করে, ঠিক আছে? একনেক। আমরা একনেক সম্পর্কে বিস্তারিত আমাদের ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে আলোচনা করি। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? এডিবি, বিশ্ব ব্যাংক, জাইকা নাকি আইএমএফ? প্রিয় শিক্ষার্থীরা, আপনি যখন প্রিপারেশন নেবেন যে কোনো জবের পরীক্ষায়, আপনাকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে জানতে হবে। যেমন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর হলো ফিলিপাইনের ম্যানিলাতে। আপনি বিশ্ব ব্যাংক নিয়ে জানতে হবে। বিশ্ব ব্যাংক 5টা অঙ্গ সংগঠন রয়েছে, আইবিআরডি, আইডিএ, আইএফসি, মিগা, আইসিএসআইডি। এই 5টা সংগঠন নিয়ে আপনাকে জানতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। এর মধ্যে সফট লোন উইন্ডো বলা হয় আইডিএ কে। জাইকা নিয়ে আপনি জানবেন, আইএমএফ নিয়ে জানবেন। জাইকা হলো জাপান ভিত্তিক, জাপান বাংলাদেশকে সর্বোচ্চ সাহায্য প্রদান করা দেশ। আর বিশ্বের সবচেয়ে বেশি সাহায্য প্রদান করা দেশ হলো যুক্তরাষ্ট্র। এগুলো সাধারণ জ্ঞান প্রশ্ন, এগুলো পরীক্ষায় আসে। আইএমএফ এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ এবং বিশ্ব ব্যাংক দুটোই, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ দুটোই প্রতিষ্ঠা লাভ করে ব্রিটেন উডস সম্মেলনের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কিন্তু পরীক্ষায় আসে এবং এগুলো মনে রাখার চেষ্টা করবেন। বিশ্ব ব্যাংক হচ্ছে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের বিদ্যাবাড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানতে, যে কোনো কিছু জানতে আপনারা এই নাম্বারে ফোন দিবেন। ভর্তি তথ্য যে কোনো বিষয় 096 444 33300। এই নাম্বারে ফোন করতে কোনো টাকা লাগে না। আপনি ফোন দিলে বিদ্যাবাড়ি আপনার পক্ষ থেকে পে করে দিবে। আপনি যে কোনো কিছু জানতে পারেন বিদ্যাবাড়ি থেকে, অবশ্যই সেটা পড়াশোনার বিষয় হতে হবে। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে আমাদের প্রত্যেকটা কোর্স এবং টিচারদের ক্লাস সবকিছু ডেমো দেওয়া আছে www.বিদ্যাবাড়ি.com। এবং আপনি প্রতিদিনের চাকরির তথ্য, গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন, চাকরির কিভাবে প্রস্তুতি নেবেন, কোন বিষয়গুলো জানতে চান, সেগুলো আমাদের ফেসবুক পেজ /বিদ্যাবাড়িতে জানতে পারবেন। এবং আমাদের ফ্রি ক্লাস দেখতে চাইলে, আমাদের সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল youtube.com/@বিদ্যাবাড়ি। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। আমি শরীফুল ইসলাম অভ্র আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।